এগরা বিস্ফোরণ কাণ্ডের পর আজ শনিবার পূর্ব মেদিনীপুরের এগরায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু পূর্ব মেদিনীপুরের এগরা নয়, এদিনের সফরে পশ্চিম মেদিনীপুরের শালবনীতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে পরপর এদিনের কর্মসূচির জন্য আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় শালবনীর দিকে যাচ্ছিল। সে সময় ৫ নম্বর রাজ্য সড়কের দুধারে তখন বিক্ষোভ মিছিল দেখাচ্ছিলেন কর্মী আন্দোলনকারীরা। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। এরপর তৃণমূলের শীর্ষ নেতার কনভয়ের শেষে থাকা মন্ত্রী বীরবাহার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। তাতে মন্ত্রীর গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঝাড়গ্রাম থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও বিশেষ সূত্রে খবর। এগরা বিস্ফোরণ কাণ্ডের পর আজ মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন এগরা বিস্ফোরণ কাণ্ডে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেকও তিনি তুলে দিয়েছেন। তবে শুধু আজকে মেদিনীপুরের এগরা নয়, আজকে পশ্চিম মেদিনীপুরের শালবনীতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগরা বিস্ফোরণ কাণ্ডের পর মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই সফর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বার্তা দিলেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, এগরা বাজে বিস্ফোরণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার এগরা গেলেন, কি কি বার্তা দিলেন সেখান থেকে? এখন আমি দেখো তোমাকে প্রথমেই যেটা আমি জানাবো যে আজকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগরা কাণ্ডে বিস্ফোরণ কাণ্ড হয়েছিল সেখানটায় কিন্তু আজকে 11 দিন পর সেই ঘটনাস্থলে তিনি গেলেন এবং গিয়েই তিনি কিন্তু সেটা একটা কাজ যেটা করেছেন সেটা খুবই প্রশংসনীয়। সেটা হচ্ছে তিনি নতমস্তকে সমস্ত গ্রামবাসীদের কাছে এবং মৃতদের পরিবারের কাছে এবং আহতদের পরিবারের কাছে নতমস্তকে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মুখ্যমন্ত্রী তার এভাবে ক্ষমা চাওয়াটা কিন্তু খুবই ভাবে গ্রহণযোগ্য হয়েছে সাধারণ মানুষের কাছে এবং তিনি বলেছেন যে এটা খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার জন্য অবশ্যই যারা দায়ী রয়েছে ছিল তাদের মধ্যে একজন যিনি মূল অভিযুক্ত তিনি পালিয়ে গেছিলেন কটকে এবং সেখান থেকে তাকে সিআইডি তদন্ত তাকে ধরেছে এবং কিন্তু তার বয়ান নেওয়ার আগেই তিনি মৃত্যু হয় তার। এবং এরপরেও সেই ভানুবাগ মারা যাওয়ার পরেও কিন্তু ভানুবাগের পরিবারের দুজনকে তার ছেলে এবং তার ভাইপো তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনা তদন্ত করছে। তবে আমি একটা জিনিস বলবো যে তুমি জানো যে যেদিন এই ঘটনা ঘটেছিল অর্থাৎ 17ই মে যে ঘটনা ঘটেছিল সেদিনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতদের প্রতি পরিবারকে কিন্তু 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন। এবং সেই মতো আজকে সকালবেলায় বৃষ্টির মধ্যেই কিন্তু তিনি পৌঁছে যান এগরার সেই বিস্ফোরণ কাণ্ডস্থলে এবং সেখানে গিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান, তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের কি কি সমস্যা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে সেই সমস্ত নিয়ে এবং তাদের রুজি রুটির কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয় নিয়েও তারা মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন। তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কোনো
সমস্যা হচ্ছে কিনা তাহলে তা জানানোর জন্য তাকে তিনি বলেন। এর পাশাপাশি তিনি কিন্তু আজকে মৃতদের যে পরিবার তাদের হাতে তিনি আজকে 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক সেটা তুলে দেন এবং যারা আহত তাদের পরিবারের হাতে 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক তুলে দেন। এবং পাশাপাশি তিনি এটা বলেন যে এখন থেকে যদি দেখেন যে কোনো রকম অবৈধ বাজি কারখানা হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে থানাকে পুলিশকে জানাতে, এবং সেই থানার পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সেই থানার পুলিশের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। এভাবেই তিনি কিন্তু এগরার মানুষকে আশ্বস্ত করেছেন এবং এগরার মানুষকে এগরা যে ঘটনাস্থল সেখান থেকে যাওয়ার আগেও কিন্তু তিনি বারবার করে এগরার মানুষের কাছে তিনি নতমস্তকে ক্ষমা প্রার্থনা করেন যে এই ঘটনার জন্য তিনি মর্মাহত এবং তিনি ক্ষমা প্রার্থী। এই যে ঘটনা মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক প্রধানের এই ধরনের আচরণ এটা কিন্তু সাধারণ মানুষ এগরাবাসী খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত বোধ করেছেন যে মুখ্যমন্ত্রী তাদের দেরিতে আসলেও মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন এবং পরিবারের সাথে সকলের সাথে কিন্তু তিনি কথা বলেছেন। তোমাকে আরেকটা যে বিষয় জানাবো যে আমি হ্যাঁ গৌতম দা একদমই, আমরা এখন বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলে নেব এই বিষয়ে। রাহুল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরায় গিয়ে ক্ষমা চাইলেন, কি বলবেন এই বিষয়ে? আরেক নতুন নাটক শুরু হয়েছে। যখন কর্মীদের যখন ওর পার্টির নেতা গালিগালাজ করলো তখন ক্ষমা চাইলেন, কিন্তু ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। যখন ওরই দপ্তরের মন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে কুৎসা করলেন, রাষ্ট্রপতির যে যার ধর্ম এবং তার দেহ নিয়ে নানা রকম কুৎসার কথা বললেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, কিন্তু একবারের জন্য সেই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। আজকে উনি এখানে এসে ক্ষমা চাওয়ার নাটক করছেন, অথচ যারা এই অবৈধ বাজি কারখানার পারমিশন দিল, এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েতের প্রধান এবং বাকিরা, যে পুলিশ এই অবৈধ বাজি কারখানাকে সংরক্ষিত করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। আর প্রকারান্তরে এই পুরো যে বাজি কারখানার যে অবৈধ বাজি, এটা ওনার দপ্তরের মধ্যে পড়ে, স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি এই দায়কে অস্বীকার করতে পারেন না। অতএব শুকনো একটা ক্ষমা চেয়ে কায়দা করে এতগুলো মানুষের প্রাণ গেল, তাদের বিরুদ্ধে যে যারা এই ষড়যন্ত্র করেছে তার কি হলো? কিচ্ছু হলো না। অতএব 2.5 লাখ টাকা করে যেটা দিয়েছেন, সেই 2.5 লাখ টাকা সরকারি টাকা, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয়, তৃণমূল কংগ্রেসের ফান্ডের টাকা নয়। অতএব আমি মনে করি এই দায় মুখ্যমন্ত্রীর, এবং যারা এই অবৈধ কারখানা চলতে দিয়েছে, অনুমতি দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা হত্যা মামলার রুজু করবার দাবি জানাচ্ছি, অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা চাই, যাতে ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড আর না হয়। ধন্যবাদ রাহুল বাবু। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরায় গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বললেন নতুন নাটক শুরু হয়েছে এবং তিনি এও জানালেন এটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয়, এটা কিন্তু ফান্ডের টাকা। এ বিষয়ে আমরা কথা বলে নেব গৌতমের সঙ্গে। গৌতম, তুমি শুনলে যে বিজেপি নেতা রাহুল সিনহা এখানে হত্যা মামলা রুজু করার কথা বলছেন, কি তুমি শুনলে কি বললেন, উনি কি বলবে এই বিষয়ে? দেখো পুনামি, বিজেপি নেতা রাহুল সিনহা তিনি যে কথাগুলো বললেন তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেআইনি কারখানার বিষয়ে কিন্তু যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। রাহুল সিনহা যেটা বলেছেন যে থানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, কিন্তু এটা কিন্তু ভুল। কেননা এগরা থানার যে ওসি তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বদলি করে দেওয়া হয়েছে এবং নতুন ওসিকে নিয়োগ করা হয়েছে, এটা একটা যেমন আছে, তেমন পাশাপাশি যে এই ঘটনার সিআইডি তদন্ত ভার দিয়েছেন এবং সিআইডি কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে উড়িষ্যার কটকে গিয়ে তারা কিন্তু কৃষ্ণপদ বাগ ওরূপে ভানুবাগ যে মূল অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এবং যেহেতু তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গুরুতর জখম অবস্থায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন
এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তো এবং শুধু তাই নয়, তার জবানবন্দি নেওয়া যায়নি মৃত্যু হয়ে যাওয়ার জন্য। কিন্তু শুধু তাই নয়, প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু পুলিশ কিন্তু সিআইডি কিন্তু যে ভানুবাগের যে ছেলে এবং ভানুবাগের যে ভাইপো তাদেরকেও কিন্তু এবং গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, এই পুরো ঘটনাটা নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর প্রশাসন এবং তারপরে থেকে কিন্তু রাজ্য জুড়ে কিন্তু যেখানে যেখানে বেআইনি বাজি কারখানা আছে চলছে সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং প্রচুর পরিমাণে কিন্তু নিষিদ্ধ বাজি উদ্ধার করছে। এবং এই যে রাহুল সিনহার যে এই যে অভিযোগ, যে রাহুল সিনহা যেটা বলছেন যে সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণটাই ভিত্তিহীন। এই কারণেই বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গেই তারা ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত শুরু করেছেন এবং গ্রেপ্তারও করেছেন। এবং আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে সাহায্যের কথা বলেছেন, আর্থিক সাহায্য যেটা দিয়েছেন সেটা মুখ্যমন্ত্রীর নিজের টাকা না, যেটা বলেছেন সেটা কিন্তু ভুল কথা। কেননা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটা ফান্ড থাকে, জানো কোনো আমি, যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল একটা বলে ফান্ড থাকে রাজ্য সরকারের, সেখান থেকে কিন্তু দুস্থ অসহায় মানুষ থেকে শুরু করে আর্ত মানুষ, যারা পীড়িত মানুষ তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা বরাবরই নিয়ম হয়ে আসছে এবং বিধানসভা চালু হওয়ার পর থেকে কিন্তু এই নিয়ম, শুধু এই এখন না, বিগত 50 বছর ধরে এই নিয়ম চলছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল আগের আমরা বামফ্রন্ট সময় দেখেছি, তার আগে কংগ্রেসের সময় দেখেছি, তার আগে যুক্তফ্রন্ট আমলের সময় দেখেছি। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী নিজের টাকা নয়, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। কারণ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিন্তু এই ধরনের আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো হয়, তাদের সাহায্য করা হয়। তো বিজেপি একটা অভিযোগ করবেই। বিজেপির এই যে ঘটনা নিয়ে একটা রাজনীতি, সেটা প্রথম দিন থেকে দেখে আসছি আমরা, যে বিজেপির বিভিন্ন নেতারা তারা কিন্তু এই ঘটনাকে নিয়ে সামনে নিয়ে উস্কানিমূলক বক্তব্য এবং নানান ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। যা জানো, এর অন্যতম কারণই হচ্ছে, তুমি জানো যে যে সামনেই পঞ্চায়েত ভোট আসছে এবং পঞ্চায়েত ভোট নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা কাণ্ড, এই ধরনের একটা ঘটনাকে সামনে নিয়ে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করছে এবং রাজনৈতিক উস্কানি দিচ্ছে, এটা পরিষ্কার। তবে মুখ্যমন্ত্রী যে অভিযোগটা তিনি করেছেন যে মুখ্যমন্ত্রী নাটক করছেন, এটা সম্পূর্ণ ভুল। মুখ্যমন্ত্রী নানান কাজের চাপে তিনি কদিন যেতে পারেননি, কিন্তু 11 দিন পরে হলেও তিনি আজকে গিয়ে ঘটনাস্থলে গিয়ে এবং মৃতদের পরিবার, আহতদের পরিবারের সামনে যে নতমস্তকে ক্ষমা প্রার্থনা করেছেন, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার উদারতারই পরিচয় দেয়। প্রণামী। একদমই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এগরা বিস্ফোরণ কাণ্ডের পর আজ মেদিনীপুরের এগরায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং তার সাথে এই বিষয়ে আমরা কথা বলে নেব। জয়প্রকাশ বাবু, এগরা বিস্ফোরণ কাণ্ডের পর মেদিনীপুরের এগরায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নাটক করছেন এবং সরাসরি দোষীদের হত্যা মামলা রুজু করার কথা বলেছেন। কি বলবেন এ বিষয়ে আপনি? এটাতে রাহুল সিনহা কি বললেন বা বিজেপির লোকেরা কি বললেন এতে কিছু যায় আসে না। তার কারণ যে নিদারুণ ঘটনা ঘটেছে, যাতে 11 জনের প্রাণ গেছে, অবৈধ বাজি কারখানা উড়িষ্যার লাগোয়া বর্ডারে, এবং সেখানে যা জানা যাচ্ছে যে বিজেপির কিছু নেতা, মেদিনীপুরের যারা নেতা, যারা বলেন মেদিনীপুর আমাদের, সেই রকম বিজেপির নেতাদের দাক্ষিণ্যেই এই যে লোক, সে আবার বাজি কারখানা পুনরায় খুলতে সমর্থ হয়েছিল তাদের। এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অস্বীকার করেননি যে তাতে হয়তো স্থানীয় পুলিশের কয়েকজনের সহযোগিতাও ছিল, যে কারণে সেখানকার আইটিকে বদলি করে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাতে গরিব মানুষ যারা পেটের দায়ে ওই অবৈধ বাজি কারখানায় গিয়ে যোগ দিয়েছিল পেটের দায়ে, তারাই ম্যাক্সিমাম, বেশিরভাগ মারা গেছে। সুতরাং সেই দায়িত্ব কর্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী পালন করে তাদেরকে আর্থিক সাহায্য, চাকরির ব্যবস্থা ইত্যাদি করেছেন। তার সঙ্গে একগুচ্ছ নীতিও ঘোষণা করেছেন। এইসব বিজেপির নেতারা, মানে মূর্খ নেতারা বুঝতে পারবে না যে বাজি সারা ভারতেই তৈরি হয় এবং সব রাজ্যেই বাজি কখনো বৈধভাবে কখনো অবৈধভাবে তৈরি হয়। কিছুদিন আগেও শিবকাশিতে আমরা দেখেছি
মারাত্মক বিস্ফোরণ হয়েছে, বেশ কিছু লোকের প্রাণ গেছে। মাননীয়া এখানে সর্বপ্রথম ভারতবর্ষে বলছেন যে আমি বাজি তৈরির ক্লাস্টার তৈরি করে দেবো, যেখানে মানুষের চাকরিও হবে, তাদের পেটের ব্যাপার, চাকরির ব্যাপার সেখানে দেখা হবে, সেখানে সবুজ বাজি যেটা আইনত বৈধ সেই সব বাজি তৈরি হবে এবং অবৈধ বাজি কারখানা বন্ধ হবে। এইভাবে সুস্পষ্ট একটা নীতি ঘোষণা করেছেন এবং সকলকে সাবধান করে দিয়েছেন যে অবৈধ বাজি যেন তৈরি না করে। একই সঙ্গে এই যে ঘটনা হয়েছে তার জন্য তিনি যে ক্ষমা চেয়েছেন সেটাতেই তার উদার হৃদয়ের এবং মানসিকতা, যে রাজ্যের লোকের পাশে দাঁড়ানোর মানসিকতা, তার পরিচয় পাওয়া যায়। এইরকম মুখ্যমন্ত্রী পাওয়াতে আমরা গর্বিত এবং যিনি মানুষের কাছে, মানুষের সাথে, মানুষের জন্য সব সময় আছেন, মানুষের জন্য নিবেদিত প্রাণ, তাই আমরা গর্ব অনুভব করছি। একটা তো দুর্ঘটনা হয়েছে, কিছু লোকের প্রাণ গেছে, কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে যে এগোনোর পরিকল্পনা, সেটাই আমাদের একদমই আমরা দেখছি যে এই যে পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই যেন দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে। একের পর এক ঘটনা, যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি ব্যারাকপুরের সোনার দোকানে যেই ঘটনাটা ঘটেছে, তারপরে এগরাই ঘটনা, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, একটা জিনিস তো আমরা নিশ্চিতভাবে জানি যে বিজেপি তাদের সঙ্গে, বিশেষ করে সিপিএম, কংগ্রেসও আছে, জাতীয় কংগ্রেস, কিন্তু বিশেষ করে সিপিএম, তাদের যে 34 বছরের অভিজ্ঞতা, বোম বন্দুকের অভিজ্ঞতা, হারমাদদের কাজে লাগিয়ে অশান্তি সৃষ্টি করার তাদের যে পরিকল্পনা আগে ছিল, সেইটাকে, সেই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে আজকে বিজেপি, যাদের হাতে অর্থ আছে। বিজেপির অর্থবল, বিজেপির কুচক্রী এরা, ষড়যন্ত্রকারী, এবং যেহেতু কেন্দ্রীয় সরকার সঙ্গে আছে, তারা বলছে কিচ্ছু হবে না, আমরা আছি, এবং তাদের চায় নতুন করে সিপিএম এর হারমাদরা এক জায়গায় হতে শুরু করেছে। এই বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রের ফলে এখন পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা ব্যাপক পরিকল্পনা বা ষড়যন্ত্র চলছে এবং জায়গায় জায়গায় আমরা দেখছি। আপনাদের মনে করিয়ে দিই কয়েকটি ঘটনা। সেই ঘটনাগুলো ছিল যে সকালবেলার দিকে, দুপুরের দিকে দেখা যাচ্ছিল মাঠে খেলতে গিয়ে বাচ্চা ছেলে মেয়েরা বল মনে করে তারা বোমাতে লাথি মেরে তারা আহত হচ্ছিলেন কিংবা নিহত হচ্ছিলেন। এটাও ওই রকম পরিকল্পনার অঙ্গ ছিল। রাতের অন্ধকারে তারা বোমা তারা মাঠের মধ্যে রেখে দিত, খেলার মাঠে, যাতে অবোধ শিশুরা যা বুঝতে পেরে তারা বল মনে করে বোমাতে লাথি মারে। এইরকম জঘন্য ষড়যন্ত্র বিজেপি এবং সিপিএম করেছিল। বারবার সে কথা বলাতে মানুষ সচেতন হয়ে গেছে। এখন নানা জায়গায় বোমা ভর্তি গ্রাম, বোমা ভর্তি বস্তা রেখে দিয়ে তারা উদ্ধার কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবসময় বোমা উদ্ধার করছে। অন্যদিকে ঝাড়গ্রাম, বিহার ইত্যাদি জায়গা থেকে বন্দুক নিয়ে এসে, বন্দুক বাজদের ভাড়া করে নিয়ে এসে বাংলায় অশান্তি তৈরি করছে। আমরা তো দেখেছি যে রামনবমীর মিছিলে বন্দুক হাতে বিজেপির আশ্রিত গুন্ডাদের কি তাণ্ডব নৃত্য! তারা হাতে কেউ তলোয়ার, কেউ বন্দুক নিয়ে তাণ্ডব নৃত্য করতে আমরা দেখেছি বিজেপির সমর্থিত সব গুন্ডাদের। সুতরাং আমরা জানি কারা অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ এবং প্রশাসন সজাগ আছে, তারা সর্বতভাবে এই ষড়যন্ত্রকে আটকাবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা শুনে নিলাম, আমরা কথা বলে নিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। উনি সরাসরি কিন্তু এখানে বিজেপি এবং সিপিআইএম এর ওপর আঙুল তুলেছেন। গৌতম, তুমি শুনলে এখানে জয়প্রকাশ বাবু কিন্তু সরাসরি বিজেপি এবং সিপিআইএম এর দিকে আঙুল তুললেন, কি বলবে? দেখো, আমি রাজ্যে যেখানে যা ঘটনা ঘটুক না কেন, সেটা নিয়ে যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেটা নিয়ে কিন্তু বিরোধী দল, বিশেষ করে বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু সেটাকে ইস্যু করবেই এবং সেটাকে ইস্যু করেই কিন্তু তারা
শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টা করবে, এটা খুব সাধারণ কথা। যেখানটায় আমি দেখলাম যে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি অভিযোগটা করলেন যে সিপিএম এবং বিজেপি তারা এই চক্রান্ত করেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেখো, আমরা তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিলাম, সেটা হচ্ছে রামনবমীর মিছিলে তুমি দেখেছিলে, আমরা দেখিয়েছিলাম আমরা নিজেরাও, যে রামনবমীর মিছিলে যে বিজেপির পক্ষ থেকে, এবিপির পক্ষ থেকে বা বজরং দলের পক্ষ থেকে যে রামনবমীর মিছিল করা হয়েছিল, তাতে বিজেপির গেরুয়া পতাকাও ছিল এবং সেখানটায় আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে নৃত্য করতে দেখা গেছে বেশ কিছু বিজেপি কর্মীকে। এবং পরবর্তীতে যখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ, এ রাজ্যের পুলিশ যখন তদন্তে নামে এবং তাকে মুঙ্গের থেকে উদ্ধার করা হয়, অর্থাৎ তাকে মানে বিজেপি যে মুঙ্গের থেকেও আগ্নেয়াস্ত্র সহ এই রাজ্যে দুষ্কৃতি এনেছে তার প্রমাণ কিন্তু মিলেছে। এরকম ঘটনাটা তা নয়। আর একটা জিনিস যেটা বলছি তোমাকে, সেটা হচ্ছে আমি দেখো বারবার করে একটা কথাই বলছি, যে কোনো ঘটনা রাজ্যে এই মুহূর্তে যে কোনো জায়গায় কোনো বোমা উদ্ধার ঘটনা বলো বা যে কোনো ঘটনাই হোক না কেন, সেই ঘটনা নিয়ে রাজনৈতিক তাপ উত্তাপ হবেই। এটাই কারণ। এই কারণ হচ্ছে একমাত্র সামনে পঞ্চায়েত নির্বাচন এবং তার ঠিক 1 বছর পরে অর্থাৎ 2024-এ লোকসভা নির্বাচন। তুমি জানো যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেস যে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে এই রাজ্যে বর্তমানে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখিয়েছি যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি সভাপতি সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার কর্মসূচি করছেন, তাতে যে লাখো লাখো সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে এবং কি র্যালিতে কি জনসভায় যেখানেই হোক না জনজোয়ার নেমেছে সেই জায়গাগুলোতে, সেটা দেখে কিন্তু বিরোধী দল যারা রয়েছে কংগ্রেস, সিপিএম বা বিজেপি মূল বিরোধী দল, তারা কিন্তু আতঙ্কিত এবং তারা এটা ভেবেই নিচ্ছে যে আগামী পঞ্চায়েত যে নির্বাচন আসছে তাতে তৃণমূল কংগ্রেসের যে জনজোয়ার, সেই জনজোয়ারের প্রভাবে হয়তো তারা খড়কুটোর মতো ভেসে যেতে পারে। এবং এই আশঙ্কা থেকে কিন্তু তারা বিভিন্নভাবে যেমন তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে আটকানোর চেষ্টা করছিল, পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুমি জানো যে গতকাল একটা কর্মীদের দিয়ে কিন্তু অভিযোগ উঠেছে, কর্মীদের দিয়ে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা করা এবং তার গাড়ি ঘেরাও করা, এই সমস্ত ঘটনা ঘটেছে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। জয়প্রকাশবাবু যেটা বলেছেন সেটার সাথে সহমত পোষণ করাই যেতে পারে, কেননা বিরোধী দল বিশেষ করে বিজেপি গোটা দেশের প্রত্যেকটা বিরোধী দলের সাথে যেভাবে আচরণ করছে, তুমি দেখছো যে সিবিআই, ইডি, এই সমস্ত এনসিকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলগুলোর প্রতি। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে সিবিআই বা ইডি এরা কিন্তু বিভিন্নভাবে শাসক দলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের পিছনে তারা কিন্তু অপব্যবহার করছে এই যে ঘটনা। তবে একটা জিনিস বলবো যে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এরার যে বিরোধী দল, তারা চাইবেনই যে কোনো ঘটনা সেই ঘটনাকে জনসমক্ষে তুলে দিয়ে সেটাকে ইস্যু করা, ভোটের রাজনীতি করা।